নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ না দেওয়ার আবারও নতুন কৌশল, তার কিছু নির্দিষ্ট তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম। সেখান থেকেও সেই তথ্যেরই ইঙ্গিত আমরা পেলাম। সরকার কোনো নড়াচড়া করছে না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, সরকারি কর্মচারীদের ডিএর 1/4 বকেয়া 2008 থেকে 2019 পর্যন্ত মিটিয়ে দিতে হবে। 1/4 সমস্ত সরকারি কর্মচারী, রিটায়ার্ড সরকারি কর্মচারী, তাদের মিটিয়ে দিতে হবে। তার জন্য সরকারের যে তৎপরতা বিভিন্ন দপ্তরে, ট্রেজারিতে, কোথাও কোনো খবর নেই। শুধু সামান্য ওই নবান্নের অর্থ দপ্তরে একটু নড়াচড়া হচ্ছে এবং লিগাল ডিপার্টমেন্টের নড়াচড়া হচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে নবান্নের ভেতর থেকে কিছু তথ্য সংগ্রহ করছিলাম, কিন্তু সেটা হাতে প্রমাণ না নিয়ে তো আপনাদের কাছে পেশ করা উচিত নয়, তাই বলিনি। কিন্তু আমি আজকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে ফোনে ধরেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে দেখুন, একটা সরকার, সেই সরকারের মানে আগামী 10 দিনের মধ্যে তার বকেয়া এত টাকা, 10,000 কোটি টাকার ওপর মিটিয়ে দিতে হবে, অথচ সরকারের কোনো তৎপরতা নেই। শুধুমাত্র নবান্নের অর্থ দপ্তর আর লিগাল ডিপার্টমেন্টের নড়াচড়া রয়েছে। তাহলে অঙ্কটা কী করছে সরকার? ভাস্করবাবুর কাছেও কিছু খবর আছে, সেই খবরের সঙ্গে কিছুটা আমার পাওয়া খবরগুলো কিন্তু মিলে গেল। তাতে আমার মনে হলো আজকে সরাসরি ভাস্কর ঘোষকে টেলিফোনে নিয়ে আসা, আপনাদের কাছে শোনাবো তার বক্তব্যটা। দুটো কৌশল এই মুহূর্তে রাজ্য সরকার নেওয়ার চেষ্টা করছে। আমি বেশ কিছুদিন ধরে এই খবরটা পাচ্ছিলাম। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, কিছুদিন আগে মডিফিকেশন অ্যাপ্লিকেশন একটা সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটা আবেদন করা হয়েছে। এরকম একটা হাওয়ায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল না, ভাইপোর একটি কাগজ আছে, সেই কাগজে এই খবরটাকে রটিয়ে দেওয়া হয়েছিল। মডিফিকেশন অ্যাপ্লিকেশন করছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। বেশি অন্য কোনো সংবাদপত্রে সেভাবে কিন্তু রিপোর্টটা ছিল না। তখনই আমার সন্দেহ হয়েছিল সরকারের ভেতরে কিছু খবর ওই কাগজটাতে পাওয়া যায়, ফলত সেইখানে যখন ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এটা কি। তারপর আমি আমার সোর্সে যখন খবরগুলো নেওয়া শুরু করলাম এবং দেখলাম যে সেখানে এটা মিলে যাচ্ছে। কি করতে পারে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, কিভাবে মানুষকে প্রতারিত করতে পারে, সেই কাহিনীটা ভাস্করবাবুর মুখেও শুনবেন। আমি তার একটু প্রেক্ষাপটটাও বলে দেবো। আর দ্বিতীয় যেটা করছেন সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে, আবার রাজ্য সরকার বলছে আমি টাকা জোগাড় করতে পারছি না, আমি 3টে কিস্তিতে দেব। এরকম একটা পরিকল্পনার কথাও কিন্তু শোনা গেছে। ভাস্করবাবু অন্তত খবরটা পেয়েছেন, তার সোর্সে খবরটা পেয়েছেন যে একসঙ্গে দিতে পারছি না। ধরুন কোনো একজন মানুষ যদি 3 লাখ টাকা পান, একসঙ্গে দিতে পারছি না, 1 লাখ টাকা এই মাসে দেবো, আবার 2 মাস বাদে 1 লাখ টাকা দেবো, পুজোর পরে ডিসেম্বর 1 মাস 1 লাখ টাকা দেবো, অর্থাৎ এই করতে করতে 2026টা ক্রস করে দেওয়া। ভেবে দেখুন, যদি 2রা অগাস্টের পর শেষ পর্যন্ত এই রাজ্য সরকারের এসএলপি মুখ থুবড়ে পড়ে, ডিএ মানুষের অধিকার হিসেবে যদি চিহ্নিত হয়, তাহলে বকেয়া ডিএ মেটাতে হবে 42,000 কোটি টাকা। তারপরে তো নতুন এক্সিস্টিং ডিএর স্ট্রাকচার, সেটাও তো আবার সামনে আসবে, তখন সেখানেও আরও টাকা খরচা হবে। ফলত আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে একটা সরকার কত বড় প্রতারক সরকার, যদি এই তথ্যগুলো ঠিক হয়, যে তথ্যগুলো ভাস্করবাবু বলেন, আমার কাছেও খবর আছে যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা করে সরকার যেটা চাইছে, দেখুন 29 তারিখ ডিএর বকেয়া আপনার অ্যাকাউন্টে ঢোকার কথা। এবার ঘটনা হচ্ছে, আপনি যদি রিটায়ার্ড কর্মচারী হন, তাহলে কি সরকারের কাছ থেকে কোনো দপ্তর থেকে কোনো ফোন পেয়েছেন? আপনার অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশনের ব্যাপারে কোনো ফোন পেয়েছেন? পাননি। কোনো দপ্তর থেকে ফোন পেয়েছেন? পাননি। কোনো দফতরে যারা চাকরি করেন সরকারি অফিসে, সেই দফতরে দেখেছেন যে ডিএর এই বকেয়াটা ঢুকবে, তার জন্য পেপার্স ডকুমেন্টস সেখানে রেডি করে রাখা, যে ট্রেজারি থেকে সেই পেপার্সগুলো পাঠাতে হবে, দেখেছেন? পাঠাননি, দেখেননি। তাহলে অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে 29 তারিখ দেওয়ার দিন, ঠিক তার আগে 26 তারিখ বা 27 তারিখ একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা MA সম্ভবত বলে, সেইটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে কতগুলো ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। এবং সেই যে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হবে, তার মধ্যেও থাকবে যেটা, সেটা আরও মারাত্মক, সেটা হচ্ছে ডিফেক্ট থাকবে। অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ডিফেক্টিভ থাকলে যেটা হয়, তাহলে ব্যাপারটা আবার কিছুদিন ডিলেড হয়, আবার সংশোধন করতে বলে সুপ্রিম কোর্ট থেকে, তখন সেই সংশোধন করতে আরও কিছুটা সময় যাবে। অর্থাৎ 29 তারিখ ক্রস করে চলে গেল, মডিফিকেশন অ্যাপ্লিকেশানটা ক্লিয়ার হলো না, অর্থাৎ সুপ্রিম কোর্টে এটা ক্লিয়ার করে কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশানটা জমা করতে আরও 10 দিন চলে গেল। তারপর 14 তারিখের পর সুপ্রিম কোর্ট খুলল, সেইখানে গিয়ে বিরোধীরা শেষ পর্যন্ত যারা মামলা করেছেন তারা হত্যা দিয়ে পড়লেন, বললেন 29 তারিখের মধ্যে টাকা মেটানোর কথা ছিল, সরকার টাকাটা মেটায়নি।
এই অঙ্কটাও একটা করার সম্ভাবনা আছে, ভাস্করবাবু জানালেন। আর তৃতীয় সম্ভাবনা, সেটাও আমি শুনেছি, যে এককালীন কিছু লোককে দিয়ে বলা হবে যে, কিছু লোককে, সবাইকে না, যে আমরা কিছু লোককে দিয়েছি, আমরা টাকা জোগাড় করছি, পাচ্ছি না স্যার, কি করব, আমাদের যদি টাকা না থাকে কি করব। যে অঙ্কটার জন্য ওই 3টে কিস্তির অঙ্কটা চেষ্টা করছে সরকার। আমি এই ভেতরের খবরগুলো টুকরো টুকরো করে নবান্ন থেকে সংগ্রহ করি, কিন্তু সব তথ্য আপনাদের সামনে পেশ করি না। তার কারণ, কিছু কারণও আছে, বুঝতেই পারছেন, সোর্সগুলো যাতে লিক না হয়ে যায়, আমি সেই খবরগুলো পাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার একটা মৌলিক প্রশ্ন রেখে আজকে শেষ করবো। আচ্ছা বলুন তো, যারা তৃণমূলকে ভোট দেন অথচ সরকারি কর্মচারী বা স্কুল শিক্ষক বা পৌরসভায় কাজ করেন বা পঞ্চায়েতে কাজ করেন বা রিটায়ার্ড কর্মচারী, যারা কেউ কেউ হয়তো এখনও তৃণমূলের সমর্থক আছেন তৃণমূলের এই দুর্দিনেও, এবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, একটা সরকার আপনাকে ঠকানোর জন্য কি করছে। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, পুলিশের কর্মচারী যদি হন, আপনাকে ঠকানোর জন্য একটা সরকার কি করছে। এখন এই লিগাল প্রসেসে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে গেলেও তো আইনজীবীদের পেছনে কয়েক লক্ষ টাকা, কোটি টাকা খরচা করতে হবে। সেই টাকাটা করবো, কিন্তু আপনাকে টাকাটা দেবো না। এই ডিএ মামলা, শুধু আমি এইটুকু কথা বলে ভাস্করবাবুর কাছে নিয়ে যাব, এই ডিএ মামলাটা লড়তে সরকার কত কোটি টাকা খরচা করেছে। কোনোদিন সেই তথ্য যদি প্রকাশ্যে আসে, আপনি চমকে উঠবেন না, আপনি বিস্মিত হবেন না, আপনি বাকরুদ্ধ হবেন। বিশ্বাস করুন, আমরা অনেক তথ্য সংগ্রহ করছি। শুধু ডিএ মামলাটা আটকানোর জন্য স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে স্যাট, স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে স্যাট, ওয়ে সুপ্রিম কোর্ট, তারপরেও নিস্তার নেই। ক্রমাগত 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 প্রসেসটাকে ডিলে করছেন। আর নিজে সেই টাকাটা খরচা করছেন কিসে? নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে, বর্তমান কাগজকে কেনা, আজকালকে কেনা, প্রতিদিনকে কেনা, নিউজ 18কে কেনা, জি24 ঘন্টাকে কেনা। ব্যাস, মিডিয়ার মুখ আপনি বন্ধ করে দিচ্ছেন। খেলাবেলা উৎসব করে বসে রাখার চেষ্টা করছেন, যাদের চাকরি দিচ্ছেন না, ব্যবসা দিচ্ছেন না, রোজগারের সুযোগ দিচ্ছেন না। দিনের পর দিন ক্রমাগত এই পরিকল্পনা করে চলেছে একটা সরকার। আপনি যদি তৃণমূলের সমর্থক হন, ভেবে দেখবেন কত বড় প্রতারক এই সরকার আপনার পরিবারের সঙ্গে করছে। বর্তমানে ডিএ আটকানোর যে নতুন দুটো কৌশল, যেটা আমরাও খবর পাচ্ছিলাম, ভাস্করবাবুর কাছ থেকেও কিছুটা হিন্টস পেলাম। কি পেলাম শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি, ডিএ মামলা মানে ডিএ দেওয়ার ব্যাপার, 29 তারিখ লাস্ট ডেট। আজকে 18 তারিখ হয়ে গেল, প্র্যাকটিক্যালি আর 10 দিন বাকি, কিন্তু রাজ্য সরকারের কোনো নড়াচড়া নেই। কোন দিকে মার্ক নিচ্ছে, নানান কারিগরি করার চেষ্টা হচ্ছে, নবান্ন থেকে টুকরো টুকরো খবর আমাদের কাছে এসছে, তো একটু বলবেন। হ্যাঁ, কিছু খবর তো আমরাও পাচ্ছি, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খবর। যেমন ধরুন, ওরা রটিয়েছিল যে এমএ অ্যাপ্লিকেশন করছে, সেই অ্যাপ্লিকেশন যদিও এখনো হয়নি, ড্রাফটিং চলছে তার অ্যাপ্লিকেশনের। এবং সেখানে শুনছি নাকি যে সেই এমএ অ্যাপ্লিকেশন করবে ওরা, মানে একদম লাস্ট দিনের আগের দিন বা তার আগের দিন ওরা অ্যাপ্লিকেশন ফাইল করবে। 29 তারিখ হলে 27 কিংবা 28 তারিখে অ্যাপ্লিকেশনটা করবে। হ্যাঁ, ফাইল করে সেটাকে ডিফেক্ট করে ফেলে রেখে দেবে। এবার সেই ডিফেক্ট কিওর করার জন্য যতটা সময় পাওয়া যায় ততটা সময়টা কি ওরা কিল করে তারপর সেই ডিফেক্টটাকে কিওর করবে। এবং করার পরে সেখানে বেশ কিছু জিনিস ওরা জানতে চাইছে, যে কোন কোন কর্মচারীরা পাবেন, কোন সময় থেকে কোন সময়ের বকেয়া আছে, যেন ব্যাপারটা এমন যে তারা জানেন না আর কি। এটা যদিও সরকারি আইনজীবীদের বুদ্ধিতে নয়, এটা একদমই হচ্ছে আমলা বাহিনীর যারা আছেন, ওই মানে পরামর্শদাতা বাহিনী, ঠিকই বলেছেন, মানে আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে মমতা ব্যানার্জি বলেছিলেন না যে ডবল ডবল চাকরির কথা, মানে সাধারণ লোক না পেলেও আলাপন বন্দ্যোপাধ্যায়রা ওই ডবল ডবল চাকরির ভাগিদার হয়েছেন আর কি। এই ডবল ডবল চাকরির মানে প্রাপকরা তারা বুদ্ধি দিয়ে সরকারকে এই পথে ঠেলছেন। এবং আরো একটা শুনছি যে চাইতে পারেন যে এই যে 25% দেওয়া হবে সেটাকে 3টে কিস্তিতে দেওয়ার মানে অনুমতি দেওয়া হোক। এরকম ধরনের বেশ কিছু গ্রাউন্ড নিয়ে তারা চাইবে। তবে একটা কথা আপনার মাধ্যমেই কর্মচারীদের উদ্দেশ্যে জানাই, যে এটাকে নিয়ে কিন্তু হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যদি এমএ অ্যাপ্লিকেশন সরকার করে, জেনে রাখবেন যে সরকার যাই করুক না কেন সেটা আমাদের কর্মচারীদের পক্ষেই ভালো হবে। এখন অনেকে জানতে চাইতে পারেন যে আমাদের পক্ষে আর ভালো কি হবে। হয়তো এমনও হতে পারে
যে হয়তো 50% দেওয়ার অর্ডার হলো এবং সেটাকে একদম বলে দেওয়া হলো যে না দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরাও চেষ্টা করব সেটাকে যেভাবে অপোজ করার। আর আগামী 4 তারিখে যে শুনানি আছে সেই শুনানিতে এটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করার আশা করি মামলাকারী সমস্ত সংগঠনই চেষ্টা করবে, সংগ্রামী যৌথ মঞ্চ তার সর্বোচ্চ প্রচেষ্টা দেবে। এই জায়গাটা আমার মনে হচ্ছে, মানে আমি আমি দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এলএলবি নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত আইন জানি না, কিন্তু আমার মনে হচ্ছে মানে এটা যে কোনো জজ সাহেবের কাছে এই জায়গাটা আসবে, তো চলে আসবে, স্বাভাবিকভাবেই চলে আসবে, আসার কথা। সেটা হচ্ছে একটা সরকার অলরেডি তারা বুঝতে পেরেছেন, জাস্টিস করলের বক্তব্য শুনেও মানে সেনকে ওর ওর স্ট্যান্ড পয়েন্টটা দেখে আমার বারবার মনে হচ্ছিল, বুঝতে পারছেন যে সরকার পালানোর পথ খুঁজছে, এড়ানোর পথ খুঁজছে, যার জন্য 2 বছর প্রায় 33 না 35 মাস ধরে দিয়ে মামলাকে লিঙ্গারিং করেছে। আমার খালি বারবার একটা প্রশ্ন মনের মধ্যে দেখা দিচ্ছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সরকারের তো এটা বোঝাও দরকার, নবান্নের ওই মহিলার তো এটা বোঝা দরকার যে যত এই ধরনের পরিকল্পনাগুলো করবে তত আদালতে গিয়ে কিন্তু আলটিমেটলি দিনের শেষে এমন একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে যেখানে দাঁড়িয়ে আদালত ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারটা ডিক্লেয়ার করেই দেবে যে তুমি এভাবে করতে পারো না, তুমি মানুষের অধিকার নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারো না। কি বলেন আপনি? হ্যাঁ দেখুন, সেটা তো একটা আছেই যে আদালতের মানে সেই ভূমিকা পালন করার একটা বিষয়। আমরা তো এটা সকলেই চাই যে আদালত তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যেভাবে মাথা নত করানো যায় সরকারকে সেটা করানোর প্রয়োজন। কারণ আইন আদালতের ঊর্ধ্বে যে কোনো সংস্থান কোনো প্রতিষ্ঠান হতে পারে না, সেটা অন্তত সুপ্রিম কোর্টকেও এবার প্রমাণ করার সময় এসেছে, এটা বলে আমরা মনে করি। কিন্তু তার উল্টো দিকও একটা আছে যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে এই রাজ্যের কর্মচারীরা, মানে আমাদের রাজ্যে দেখবেন যে একটা কালচার তৈরি হয়ে গেছে যে কত কম শ্রমে আমি কত বেশি মানে অর্থের আগমন করতে পারি, সংস্থান করতে পারি। এবং এইটার প্রমাণটা কি বলুন তো, মানে বাঙালি জাতি আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি শ্রম করব না, কিন্তু আমি বড়লোক হওয়ার জন্য লটারি টিকিট কাটবো যাতে রাতারাতি বড়লোক হওয়া যায়। ঠিক একই রকম আমরা তো আর এই সরকারি কর্মচারীরা তো আর সমাজ বিচ্ছিন্ন কোনো জীব নয়। আমাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা একদম এমন গেড়ে বসেছে যে আমরা হাপিট টেস্ট করে তাকিয়ে আছে আদালতের দিকে। আদালত বলে দিল যে 27 তারিখের মধ্যে দিতে হবে। 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে সরকারকে টুটি টিপে ধরবো, দরকার হলে দপ্তরগুলো সব অচল করে দেব। এই মানসিকতা কিন্তু খুব দুঃখের হলেও কর্মচারী মহলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা একটা প্রচেষ্টা কর্মচারীদের পক্ষ থেকে করব, কর্মচারীদের সামনে তো সুযোগটাও তৈরি করে দেওয়া দরকার। সংগ্রামী যৌথ মঞ্চে সেই সুযোগটা তৈরি করার চেষ্টা করবে যে আদালত পথে নামার, দরকার হলে নবান্ন অভিযানের ডাকে দেওয়া হবে সর্বোচ্চ শক্তি নিয়ে। চাইবো যে কর্মচারীরা সেদিন আসুন। আদালতের লড়াই তো আদালতে চলছে, কিন্তু আদালতের বাইরের লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ। এই সরকারকে আদালতের বাইরেও চেপে ধরা দরকার যেভাবে আদালতের ভিতরে চেপে ধরা হচ্ছে। আপনাকে একটা খবর দিই ভাস্করবাবু, আপনি নিশ্চয়ই খবরটা রাখেন। সেটা হচ্ছে সরকার ডিএ দিচ্ছে না, ডিএ মারছে। সরকারি কর্মচারী যারা তৃণমূল কর্মচারী ফেডারেশন, ওই মানুষ ভূঁইয়া, প্রতাপ নায়কদের সঙ্গে দৌড়দৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, তাদের নিচ্ছেন, তাদের একটা অন্যভাবে বশীভূত করে রাখছেন। এই খবরটা আপনি নিশ্চিতভাবে জানেন। তাদের পোস্টিং গুলো নিয়ে একটা বড় খেলা চলছে। তাদের পোস্টিং গুলো তাদের বাড়ির কাছে, তাদের সুবিধে মতো, এবং যখন তখন অফিস থেকে বেরিয়ে যাওয়া, যখন তখন ছুটিতে চলে যাওয়া, যে কোনো মানে সুযোগ সুবিধে উপঢৌকনের বৃত্তের মধ্যে তাদের পৌঁছে দেওয়া, মানে একদম অফিস টাইমের মধ্যে যেটা বেরোনোর কথা নয় সেই সময় দাঁড়িয়ে তারা ফেডারেশনের কাজ দেখিয়ে ওই ফুড কর্পোরেশনের অফিসে গিয়ে সময় কাটাচ্ছেন। এরকম টুকরো টুকরো প্রচুর তথ্য আমাদের কাছে আসছে। এই প্রতাপ নায়ক বাহিনী ওই নবান্নের গ্রিভেন্স সেলের একতলায় গ্রাউন্ড ফ্লোরে বসে একটা ঘরে বসে করছেন। ওই প্রতাপ নায়কের পাশে যারা বসেন তাদেরই মধ্যে একজন আমাকে ডিটেলটা খবরটা দিয়েছেন। আরেকটা খবর আমি নবান্নের অর্থ দপ্তর থেকেই পেয়েছি, একদম অর্থ দপ্তর থেকে আপনাকে বলছি। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন মিলে যাচ্ছে, যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের এই যে কৌশলটা, শেষ মুহূর্তে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ডিফেক্টিভ করে রেখে ডিএটা না দেওয়ার একটা ছলাকলা কৌশল চেষ্টা হচ্ছে। এই দুটো কিন্তু আপনাকে আমার ইনপুট দিলাম, আমি আমার সোর্সে, আমি একদম নবান্নের ভেতর থেকে খবর পেয়েছি, আমার নিজস্ব সোর্সে আমি কাজে লাগিয়ে করছি। প্রতাপ নায়ক এই কাজটি করছেন একদম গ্রিভেন্সেলের পাশে, যে ঘরে ওই প্রতাপ বসেন তার ঠিক কয়েকটা চেয়ার পাশে এক ভদ্রলোক বসেন, তার কাছ থেকে আমি খবর পেয়েছি। তিনি বলেছেন, আমার নামটা বলবেন না কিন্তু আমি বলছি, আপনি বলতে পারেন বলে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন, এই বদলি নিয়ে যে নোংরামিটা চলছে এবং বদলি নিয়ে যে র্যাকেট চলছে সেটা তো আমরাও জানি। আমরা তো অভিযোগ করেছিলাম প্রেস কনফারেন্স করে। আমি আপনার সঙ্গে এই প্রতিবেদন পেশ করার সময়
আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা তথ্য বলে রাখি, আপনার মারফতেও বলছি, আপনার কাছেও। এই বদলি নিয়ে যে অসভ্যতা সারা রাজ্য জুড়ে এই মুহূর্তে হচ্ছে পশ্চিমবঙ্গে, অসভ্যতার বদলি বিভিন্ন জায়গায় করা হচ্ছে, এই বদলিগুলো সংক্রান্ত কোনো খবর থাকলে দয়া করে ভাস্করবাবু আপনাদের কাছে পৌঁছোক, আপনারা আমাদের দেবেন, এগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। কিভাবে, মানে কিভাবে, আমি আমি নবান্নের ভেতরে তথ্য পেয়েছি, যার ওই ডিপার্টমেন্টে থাকার কথা নয়, একদম সরকারি সার্কুলার অনুযায়ী তিনি ইললিগালি ওই দপ্তরে বসে আছেন, সেই খবর আমাদের কাছে এসছে। যে মানে সরকার একদম আইন মানে না, নির্দিষ্ট তার তথ্য কাছে আবার মানে। লিগেল ইললিগাল কি আছে? হ্যাঁ, হুম। না না, তো আইন তো কিছু মানেন না, আইন, সংবিধান, কোর্ট সবকিছুই ওই এক মহিলা বোঝেন, যিনি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ভাস্করবাবু অনেক ধন্যবাদ, কিন্তু ডিএ মামলার এই লড়াইটার দিকে আমাদের চোখ থাকবে। এবং আমরা একটাই কথা বলি যে হতাশ নই, হুম, এবং পরিশেষে একটা কথা খুব জোর দিয়ে বলি এবং আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারীদেরকে বলতে চাই হুম, যে হতাশ হবেন না, হতাশার কোনো জায়গা নেই। আমরা আমাদের জয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছি। এক্সট্রা টাইমে খেলা চলছে, হুম, বাঁশি বাজলে পরেই জয়ের হাসিটা কর্মচারী পক্ষই হাসবে। হুম। আর অস্থায়ী কর্মচারী, আবার শেষ করার আগে বলি, অস্থায়ী কর্মচারী আর কর্মচারী রিক্রুটমেন্ট, এই দিকটা একটু নজর রাখুন। হাজার আমরা হাজার পদ বিভিন্ন একটা জায়গায়। রূপরেখা তৈরি করেছি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়তো আপনাকেও সেটা জানাবো যে কোন রূপরেখাতে আমরা চলছি। একটু জানাবেন। আর ডিএ সংক্রান্ত হেল্প ডেস্কে আপনারা একটু প্রোঅ্যাক্টিভ রাখুন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনার নির্দিষ্ট ফোন নাম্বার দিয়েছেন, সে ফোন নাম্বার আমরা আরো বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেবো। কিন্তু আমার আপনার কাছে বলা হইল, ডিএ সংক্রান্ত প্রচুর তথ্য আমাদের কাছে আসছে। বিভিন্ন রিটায়ার্ড কর্মচারী, তাদের দিকটা বেশি করে দেখুন। সরকারি কর্মচারীদের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, একজন প্যারালাইজ পেশেন্ট আমাকে ফোন করেছেন কয়েকদিন আগে, আমি আপনাদের নাম্বার দিয়েছি। তো একটু এদের দিকটা দেখুন, মানে এরা তো লড়তে পারবেন না, কিন্তু এদের লড়াইটা আপনারা ফ্রন্টে থেকে প্র্যাকটিক্যালি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একমাত্র সরকারি কর্মচারী সংগঠন যারা লড়াইটা লড়ছেন। অনেকে কেস মামলায় আছেন, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু সংগঠন বলতে আপনারা একমাত্র অবশিষ্ট আছেন, আর কোনো সংগঠন নেই। মানে বাস্তবটা স্বীকার করলে অনেকে রেগে যাবেন, আমি সেইটাই বলছি, সেই জায়গা থেকে বলছি। আপনারা আপনারা যেভাবে ধর্মতলায় এখনো বসে আছেন, ওখান থেকে হেল্প ডেস্কটা কাজে লাগিয়ে ডিএ মামলার ডিএ প্রত্যেক প্রাপক যাতে তার বকেয়াটা পান, সেইটার দিকে এনশিওর করুন। আর অবশ্যই আবার শেষ করার আগে বলবো, অস্থায়ী কর্মচারী আর রিক্রুটমেন্ট, যে নিয়োগ বন্ধ এবং ওবিসি কে দেখিয়ে বদমাইশি করে নিয়োগ বন্ধর গল্প ছড়ানো হচ্ছে, এই দুটোর দিকেই একটু মনোযোগ দিন, অনুরোধ রইল। একদম একদম নিশ্চিত থাকতে পারেন। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ।